আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 4। গত পর্বে আমরা একটি সৃজনশীল সলভ করেছিলাম পর্ব 3-এ। তো আজকে আমরা এই অধ্যায় রিলেটেড আরেকটি সৃজনশীল সলভ করব। তো চলো শুরু করি। প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটা পড়ি। রাস্কি হোমসের 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংঘটিত হয়েছে। এপ্রিল 1, ধানমন্ডি হতে মতিঝিল ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। এপ্রিল 2, মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। এপ্রিল 4, নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এপ্রিল 5, নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। এপ্রিল 7, নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এপ্রিল 10, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। এপ্রিল 12, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এপ্রিল 15, নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। ক নম্বরে হচ্ছে বলছে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। খ নম্বরে বলছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলছে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। তো প্রথমে চলো আমরা ক নম্বরটা করি। ক নম্বরে বলছে হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা সবাই জানি, তোমরা যদি আমার এই অধ্যায়ের প্রথম পর্বগুলো দেখো, সেখানে আমি তোমাদেরকে বলছিলাম যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি আর আমরা কিভাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত করব, ঠিক না? তো আমি আরেকবার একটু বলতেছি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যেটা তুমি এই বছরে খরচ করবে এবং সামনের বছরগুলোতে এটার সুবিধা ভোগ করবে। তো আমি তোমাদের কয়েকটা লেনদেন লিখেও দিয়েছিলাম যে ওই লেনদেনগুলো যদি থাকে তাহলে তোমরা শুধুমাত্র ওই দিকেই ফোকাস করবা। ওই কয়টার মধ্যেই আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় থাকে, ঠিক আছে? ওগুলো যদি থাকে তুমি চোখ বন্ধ করে ওটা লিখে দিবে, ওটাই আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো আমরা দেখি যে এখানে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি আছে। এপ্রিল 1-এ বলছে ধানমন্ডি হতে মতিঝিলের ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। আমি তোমাদেরকে প্রথম পর্বে বলেছিলাম যে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় এটা আমাদের জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। আমি কয়েকটা পয়েন্ট আকারে লিখে দিয়েছিলাম। আচ্ছা, ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কেন? কারণ দেখো, তুমি এই বছরে এটার জন্য খরচ করতেছো কিন্তু সামনের বছরগুলো থেকে এটার সুবিধা ভোগ করতেছো, তাই না? এই বছর তুমি ব্যবসাটা স্থানান্তর করলা কিন্তু সামনের বছরগুলোতে তুমি এখান থেকে কি করতেছো, সুবিধা ভোগ করতেছো, তাই না? তো এটা আমার জন্য কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপরে মণিহারি দ্রব্যাদি ক্রয়, এটা আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন। নতুন মেশিন ক্রয় করছে তো। ও আচ্ছা, আরেকটা জিনিস বলি, মণিহারি দ্রব্যাদি ক্রয় এটা এটা মণিহারিটা আবার কি? মণিহারি মানে হচ্ছে এই যে কাগজ, কলম, পেন্সিল, রাবার, এইসব ছোট ছোট জিনিসকে বলা হয় হচ্ছে মণিহারি। আর মণিহারি তো আমরা কাগজ, কলম, পেন্সিল, রাবার এটা তো সবসময় কিনতেই থাকি, তাই না? তো কারণ এটা কিন্তু আমাদের প্রতিনিয়তই লাগে আর আমাদের কিন্তু এটা প্রায় প্রায় কিনতে হয়, এটা কিন্তু নিয়মিত লেনদেন। তো আমরা সবাই জানি নিয়মিত লেনদেন গুলো হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন। তার মানে মণিহারি দ্রব্যাদি ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এরপরে নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। নতুন মেশিন কিনছি, তো নতুন মেশিন কিনলে এটা কি আমি প্রতিদিন কিনবো বা মাসে মাসে কিনবো নতুন মেশিন, নাকি একবার কিনবো এবং এটা 1 বছরের বেশি সময় ইউজ করবো, তাই না? এটা দীর্ঘমেয়াদী। আর যেহেতু এটা অনিয়মিত লেনদেন তার মানে এটা আমার জন্য কি মূলধন জাতীয় লেনদেন। এরপরে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। আচ্ছা, আমি আজকে নতুন মেশিন কিনছি, এখন এটা আমার আমার জায়গা পর্যন্ত বা আমার বাসা পর্যন্ত বা আমার অফিস পর্যন্ত নিয়ে আসার জন্য তো বহন খরচ লাগবে, তাই না? তো মেশিনটা তুমি যে নিয়ে আসবা, তো এখন এটার বহন খরচ তোমাকে দিতে হবে না? যে বহন করে আনছে তাকে তো বহন খরচটা দিতে হবে। তো এখন এটা আমার জন্য কি মূলধন জাতীয় লেনদেন নাকি মুনাফা জাতীয় লেনদেন? তুমি আজকে মেশিন কিনছো, বহন খরচ তো আজকেই দিবা, নাকি প্রতিদিন বহন খরচ দিতে থাকবা? যেদিন বহন করে দিবে সেই দিনই হচ্ছে তুমি কি বহন খরচটা দিবা। আর যেহেতু আমি মেশিন একবার কিনবো তাই বহন খরচও কি আমাকে একবারই দিতে হবে। তো এটা আমার জন্য কি মূলধন জাতীয় লেনদেন। এরপরে আছে হচ্ছে এপ্রিল 7, নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। আচ্ছা, নতুন মেশিন সংস্থাপন ব্যয় এটা আমার জন্য কোন ধরনের লেনদেন হবে? তো আজকে তুমি একটা নতুন মেশিন নিয়ে আসছো, তো এখন ওই মেশিনটা তোমাকে কি করতে হবে? সংস্থাপন করতে হবে, সেট করতে হবে। যে যে জায়গায় কানেকশন দিতে হবে সেই সেই জায়গায় কানেকশন দিয়ে তোমার মেশিনটাকে কি সেট করতে হবে, তাই না?
তো সেট, তাহলে আজকে তুমি মেশিন কিনছো, তুমি আজকে সংস্থাপন করবা, প্রতিদিনই কি তুমি সংস্থাপন করতে থাকবা বা মাসে মাসে সংস্থাপন করবা? যেদিন মেশিন কিনছো ওই দিনই তো তুমি সংস্থাপন করবা। তো এটাও আমার জন্য কি হবে, মূলধন জাতীয় লেনদেন হবে। এরপরে আছে এপ্রিল 10, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, যেহেতু এটা পুরাতন কম্পিউটার, তো এটা কিন্তু বছরের মধ্যে অনেকবারই নষ্ট হতে পারে, কারণ পুরাতন জিনিস সবসময় নষ্ট হতেই থাকে, তাই না? তো এখন আমাদের প্রায় প্রায় কি করতে হয়, এটা ঠিক করতে হয়, কয়েকদিন পর পরই ঠিক করতে হয়। তো যেহেতু এটা পুরাতন কম্পিউটার মেরামত করতেছে, তার মানে এটা কিন্তু আমাদের প্রায় প্রায় এই কম্পিউটারটা নষ্ট হতে পারে, প্রায় প্রায় আমাদেরকে এটা মেরামত করতে হতে পারে। তো এর জন্য এটা আমাদের জন্য কোন ধরনের লেনদেন হবে, এটা আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন হবে। এরপরে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। আচ্ছা, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, এই নতুন ব্যাটারি আর টায়ার, নতুন ব্যাটারিটা এটা কি আমরা কি রেগুলার কিনবো নাকি একবার কিনে অনেকদিন ইউজ করবো? অবশ্যই একবার কিনে আমি কি করবো, অনেকদিন ইউজ করব। তো এটা আমার জন্য কি হবে, এটা আমার জন্য হবে মূলধন জাতীয় লেনদেন। এরপরে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। নতুন পণ্যের গবেষণা ব্যয় এটা আমার জন্য কোন ধরনের লেনদেন হবে? এটা আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কেন? কারণ গবেষণার জন্য তুমি এই বছর খরচ করছো এবং সামনের বছরগুলোতে এই গবেষণার সুবিধা তুমি ভোগ করবা, তাই না? তো এটা তোমার জন্য হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর এমনিতেও আমি প্রথম পর্বে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কোন কোন লেনদেনগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সচরাচর হয়ে থাকে। তো দেখো আমরা এইখানে এই সৃজনশীলের মধ্যে দুইটা লেনদেন পেলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় এবং আরেকটা হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। এই দুইটা হচ্ছে আমাদের জন্য কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো চলো আমরা লিখে ফেলি। তো যেহেতু আমাকে বলছে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো, তার মানে হচ্ছে আমরা এটা মোট পরিমাণ নির্ণয় করব। আর মোট পরিমাণের ঘর হচ্ছে তারিখ বিবরণ টাকা টাকা। এবার আমরা উপরে কি করব, সাল দিয়ে নিব, উপরে সাল দিয়ে নিচ্ছি। এবার দেখো, তাহলে এটা হচ্ছে এপ্রিল 1, তো আমরা লিখি এপ্রিল 1। এখানে লেখা আছে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ 25,000 টাকা। তোমাদের এত বড় লাইন না লিখলেও চলবে, তোমরা খালি মেইন কথাটা লিখবা, সেটা হচ্ছে ব্যবসায় স্থানান্তর স্থানান্তর বাবদ ব্যয়। ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় হচ্ছে 25,000 টাকা। আচ্ছা, এরপরে নতুন পণ্যের গবেষণা ব্যয়। এপ্রিল 15, নতুন পণ্যের গবেষণা ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয় হচ্ছে 18,000 টাকা। তো 18,000 টাকা, এখানে আমাদের আর কোনো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নেই, এর জন্য আমাদেরকে এখন এটা কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। আর যেহেতু মোট পরিমাণ, তো আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 25,000 আর 18,000, এবার আমরা কি করব, যোগ করব। যোগ করলে হয় হচ্ছে 43,000 টাকা। যেহেতু এটা আমাদের অ্যান্সার, তো আমরা এটা কি করে দিব, জেড টেনে দিব। আচ্ছা, জেড টেনে দিলাম। তো এই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আমরা এখন খ নম্বরটা করব, মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের কাছে দুইটা অ্যান্সার চাইছে, একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, আরেকটা কি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো চলো আমরা এখন এই খ নম্বর সৃজনশীলটা করব। আচ্ছা, তো মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের ছকটা আমাদের হচ্ছে এটা, যেহেতু পরিমাণ নির্ণয় করতে বলছে, তো তোমরা তো জানোই কিরকম ঘর হবে। তো তারিখ বিবরণ টাকা টাকা। এবার দেখো আমাদের এখানে কিন্তু দুইটা অ্যান্সার চাইছে, একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, আরেকটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। তো প্রথমে আমরা মূলধন জাতীয় ব্যয়টা নির্ণয় করি। মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব, টাইটেলটা দিয়ে নিই, মূলধন জাতীয় ব্যয় সমূহ। যখন তোমাদের কাছে দুইটা তিনটা অ্যান্সার চাবে, তখন এরকম উপরে টাইটেল দিয়ে দিয়ে তারপরে তোমরা হচ্ছে তোমাদের অ্যান্সার গুলো করবে একই ঘরের মধ্যে। তো এখন দেখি আমাদের মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কি কি ছিল। তাহলে 1 নম্বরটা তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। 2 নম্বর এপ্রিল 2 মণিহারি দ্রব্যাদি ক্রয়, এটা আমাদের জন্য কি মুনাফা জাতীয়, কাগজ কলম পেন্সিল বললাম না, তো এটা আমাদের জন্য কি মুনাফা জাতীয় ব্যয়। এরপরে এপ্রিল 4 নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা।
হ্যাঁ, এটা আমাদের জন্য কি মূলধন জাতীয় ব্যয়, কারণ নতুন মেশিন, এটা নতুন মেশিন আমি একবার কিনবো আহ, আর অনেকদিন ইউজ করবো, এটা কিন্তু অনিয়মিত লেনদেন, তাই না? তো এটা আমাদের জন্য মূলধন জাতীয় লেনদেন। আর যেহেতু মেশিন ক্রয় করার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তো এটা আমার জন্য কি মূলধন জাতীয় ব্যয়। তো আমরা লিখি এপ্রিল 4, এপ্রিল 4 নতুন মেশিন ক্রয়, নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা, 1,60,000 টাকা। এরপরে আহ এরপরে আছে এপ্রিল 5 নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। আচ্ছা, নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। তাহলে আমি বলছিলাম যে নতুন মেশিন যেহেতু আমি আজকে কিনছি, বহন খরচ কি আমি একবারই বহন করব, একবারই আমি প্রদান করব। সো এটা আমার জন্য কি মূলধন জাতীয় ব্যয়, কারণ বহন খরচের মাধ্যমে আমাকে টাকা দিতে হবে, তাই না? তো এটা আমার জন্য কি মূলধন জাতীয় ব্যয়। তাহলে এটা হচ্ছে এপ্রিল 7, না না সরি, এপ্রিল 5 নতুন মেশিন ক্রয়ের বহন খরচ। আচ্ছা, তোমরা শুধু বহন খরচ লিখলেই হবে। বহন বহন খরচ, বহন খরচ হচ্ছে 7,500 টাকা। এরপরে এপ্রিল 7 নতুন মেশিন সংস্থাপন ব্যয়। আজকে যেহেতু আমি মেশিনটা কিনছি, তার মানে সংস্থাপন ব্যয়টাও কি আমাকে আজকেই হচ্ছে দিতে হবে, তাই না? যখন আমি একবারই সংস্থাপন করব, ওই মেশিনটা তো তুমি একবার সংস্থাপন করবে, তুমি তো বারবার সংস্থাপন করবে না। তো এটা আমার জন্য কি, আমি মনে হয় একটা ভুল করেছি, সরি, এটা হবে এপ্রিল 5 আর এটা হবে এপ্রিল 7, ঠিক আছে? তো এপ্রিল 7 আমি নতুন মেশিন সংস্থাপন ব্যয়টা লিখি। সংস্থাপন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। আচ্ছা, এরপরে এরপর হচ্ছে কম্পিউটার মেরামত ব্যয়, এটা তো আমার মুনাফা জাতীয় লেনদেন, আমি আগেই বলছিলাম। এরপরে এপ্রিল 12 অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। তাহলে এটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয়, যেহেতু নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় করছি, তো এটা আমার কাছ থেকে টাকা চলে গেছে, আর টাকা চলে যাওয়ার কারণে এটা কি ব্যয়। তো 12 নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, 40,000 টাকা। তো এই হচ্ছে, আচ্ছা এরপরে যেটা আছে এপ্রিল 15 নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা তো আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো এটা আমার মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কি আসবে না। তাহলে এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় সমূহের অ্যান্সার। তো আমরা এটা এবার এগুলো যোগ করে দিই, ঠিক আছে? যোগ করে দিলে হবে 2,22,500। আচ্ছা, 2,22,500, ঠিক আছে। এবার আমরা আরেকটা এন্ট্রি করব, কারণ আমাদের কাছে আরেকটা অ্যান্সার চাইছে, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো আমরা এখন আবারও টাইটেল দিব মুনাফা জাতীয় ব্যয় সমূহ, সমূহ লিখে টাইটেল দিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের দিকে এবার আমরা শুধু ফোকাস করব, আর কোনো দিকে না। আমরা তো জানি কোনটা বিলম্বিত, কোনটা মূলধন জাতীয় এবং কোনটা মুনাফা জাতীয়। তো দেখি, তাহলে আমাদের মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে ছিল এপ্রিল 2 মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। তাহলে এটা আমাদের জন্য কি মুনাফা জাতীয় লেনদেন, কারণ কাগজ কলম পেন্সিল রাবার এটা আমরা প্রতিনিয়তই কয়েকদিন পর পরই কিনি, আর আমাদের পেন্সিল রাবার কিন্তু প্রায় প্রায় হারায় যায়, তো এটা আমাদের প্রতিদিনই প্রায় প্রায় কিনতে হয়, তাই না? তো আমরা এখন কি করব, মণিহারি দ্রব্যাদিটা আমরা এখানে অ্যাড করব। তো মণিহারি দ্রব্যাদি ক্রয়, মণিহারি দ্রব্যাদি ক্রয় হচ্ছে 3,000 টাকা। আচ্ছা, এটার তারিখটা দেই নাই, এটার তারিখটা হচ্ছে এপ্রিল 2, এপ্রিল 2 মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। এরপরে আছে হচ্ছে এপ্রিল 10 পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, কারণ বাকিগুলো তো এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার মূলধন জাতীয়। তো পুরা ডিরেক্ট হচ্ছে এপ্রিল 12-তে
অফিসের সরি এপ্রিল 10 পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, এটা হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন। তাহলে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় হচ্ছে 3000 টাকা। 3000 টাকা। তো আমাদের কিন্তু আর কোনো মুনাফা জাতীয় ব্যয় নাই, সো আমরা এখন এটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। ক্লোজ করে এখন এটা কি করবো, এটা যোগ করে দিব, তাহলে হয় হচ্ছে 6000 টাকা। তো 6000 টাকা। এবার একটা জিনিস দেখো, তোমার এই অঙ্কের মধ্যে কিন্তু দুইটা অ্যান্সার চাইছে, তাই না? একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আর একটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয় সমূহ। তাহলে আমাদের কিন্তু দুইটা অ্যান্সার বের হয়েছে। তো আমরা সবসময় কি করি, যেটা অ্যান্সার সেটাতে আমরা জেড টেনে দেই না? তো এখানে যেহেতু আমাদের দুইটা অ্যান্সার আসছে, তো আমাকে দুইটা অ্যান্সারের মধ্যে কি জেড টেনে দিতে হবে। তো আমরা এখানে এখানে একটা জেড টেনে দিব আর এখানে একটা জেড টেনে দিব। ঠিক আছে, হয়ে গেল। তাহলে যখন আমার দুইটা অ্যান্সার চাবে আর দুইটা অ্যান্সার বের হবে, তখন আমাদেরকে দুইবার জেড টানতে হবে। ঠিক আছে, তো আমাদের খ নাম্বারটা করা শেষ। এবার হচ্ছে আমরা গ নাম্বারটা করব। 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো এবার আমরা গ নাম্বারটা করি। আচ্ছা, গ নম্বরে যেহেতু আমাদের চাইছে যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আর আয় দুইটা তো আমার কাছে সেমই লাগতেছে, তাই না? তোমাদের কাছেও কিন্তু সেম, কিন্তু বিষয়টা কিন্তু সেম না। প্রাপ্তি আলাদা, আয় আলাদা। তো এখন আমরা সেই প্রাপ্তি আর আয় আলাদা করব। আগে আমরা একটু ধারণা দিই। প্রাপ্তি মানে হচ্ছে যেই টাকাটা তুমি পুরোটাই হাতে পেয়ে গেছো। ঠিক আছে, প্রাপ্তি মানে এখানে কোনো ব্যয়টাই কিছু বাদ দেওয়া হবে না। যেই টাকাটা আমি হাতে পাইছি একটা জিনিস বিক্রি করে, ধরো ধরো তুমি একটা পণ্য বানাইছো, ঠিক আছে? তো ওই পণ্যটা বানাইতে গেলে তোমার যা যা খরচ আছে, সেই খরচগুলো করার পরে তারপরে তুমি পণ্যটা ধরো 10,000 টাকায় বিক্রি করছো। ওই 10,000 টাকা বিক্রি করার পরে তোমার হাতে কয় টাকা আসছে? 10,000 টাকা আসছে না? ধরো তুমি ধরো একটা কিছু বানাইছো, ধরো এটা হচ্ছে তোমার পণ্য। এই পণ্যটা তোমার বানাইতে হচ্ছে খরচ হইছে 10,000 টাকা। ঠিক আছে, আর তুমি বিক্রি করছো হচ্ছে 20,000 টাকা। তাহলে তুমি নগদ কত টাকা পাইছো? নগদ কিন্তু তুমি এই 20,000 টাকা পাইছো হাতে, তাই না? তাহলে এই 20,000 টাকাটাই হচ্ছে তোমার জন্য প্রাপ্তি। যেই টাকাটা আমি হাতে পাবো সেই টাকাটাই হচ্ছে আমার জন্য কি, প্রাপ্তি। তাহলে প্রাপ্তি কত হলো? প্রাপ্তি হলো 20,000 টাকা। ঠিক আছে, এবার আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় মানে হচ্ছে আমার একটা জিনিসের মধ্যে যে ব্যয়গুলো আছে সেই ব্যয় বাদ দেওয়ার পর যতটুকু আমার লাভ হবে সেটা হচ্ছে আমার মূলধন, সেটা হচ্ছে আমার আয়ের পরিমাণ। যেমন পণ্যটা আমি খরচ করছি হচ্ছে পণ্যের পিছনে 10,000 টাকা, কিন্তু প্রাপ্তি হয়েছে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা পুরাটাই কি আমার জন্য আয় হবে? না, পুরোটা আমার জন্য আয় না। কারণ এই 20,000-এর মধ্যে আমার খরচ আছে কত টাকা? 10,000 টাকা, তাই না? তাহলে 10,000 টাকা যেহেতু খরচ আছে, 20,000 থেকে 10,000 টাকা আমি কি করব, বাদ দিব। বাদ দেওয়ার পর বাকি হবে কত টাকা? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকাটাই হচ্ছে কি আমার আয়। ঠিক আছে, এই 10,000 টাকাটাই হচ্ছে আমার জন্য আয়। কারণ আহ তাহলে এখন আমরা কি বুঝলাম, যে যত টাকা আমি হাতে পাবো সেটাই হচ্ছে আমার প্রাপ্তি। কিন্তু যদি আমার আয়ের কথা বলে, তখন আমাকে দেখতে হবে যে যত টাকা হাতে পাইছি তার মধ্যে আমার আবার খরচ কত টাকা আছে। যেমন এই 20,000-এর মধ্যে আমার 10,000 হচ্ছে কি আমার জন্য খরচ। আর যেহেতু খরচ, তো ওইটা তো আমাদের জন্য লাভ হবে না, তাই না? তাই খরচের টাকাটা বাদ দেওয়ার পর আমার যে 10,000 টাকা বের হয়েছে সেটা হচ্ছে আমার জন্য লাভ। তো এটাই হচ্ছে আমার জন্য আয়। বুঝতে পারছো? তো এই অঙ্কের মধ্যে আমাদেরকে সেরকমই একটা ম্যাথ করতে হবে। আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে আগে একটু ধারণা দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা যাই। বলছে যে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো এখানেও কিন্তু আমাদের দুইটা অ্যান্সার চাইছে, তাই না? তো দুইটা অ্যান্সারের জন্য এখন আমরা এখানে কিন্তু তারিখের ঘর দিব না। এই টাইপের যদি প্রশ্ন থাকে তখন তোমাদের এখানে তারিখের ঘর দিতে হবে না। যেমন এত তারিখে কৃত মেশিন বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি আর আয়ের পরিমাণ, এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে তারিখের ঘরটা দিতে হবে না। আর চাইলেও দিতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু না দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো প্রথমে আমরা যেহেতু মূলধন জাতীয় প্রাপ্তি চাইছে, আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বের করি।
মূলধন জাতীয় প্রাপ্তি, যেহেতু দুইটা অ্যান্সার আমি আগে হচ্ছে প্রথম অ্যান্সারটার জন্য টাইটেল দিয়ে নিলাম মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রি করা হলে, তাহলে 4 তারিখে কি করছিল, এপ্রিল 4 এর নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এই এই 1,60,000 টাকার মেশিন তোমার বিক্রি করছো কত টাকায়, 1,95,000 টাকায়। যেমন ওই যে আমি বলছিলাম না যে পণ্য, যদি পণ্যটা হচ্ছে আমার বিক্রি করছিলাম কত টাকা, আমি যে একটা উদাহরণ দিচ্ছিলাম 20,000 টাকা বিক্রি করছিলাম না, তেমনি এখানে একটা মেশিন, সেই মেশিনটাও কি করছে 1,95,000 টাকা বিক্রি করছে। তাহলে 1,95,000 টাকায় আমি হাতে পাইছি। যখন তুমি পণ্যটা 20,000 টাকা বিক্রি করছিলা, তোমার হাতে কত টাকা আসছিল, হাতে 20,000 টাকা আসছিল না? তো এখন এখানে আবার আমার নতুন মেশিন যখন আমি বিক্রি করছি, তখন আমি 1,95,000 টাকা হাতে পাইছি। তো এই পুরাটাই হচ্ছে কি আমার মূলধন জাতীয় প্রাপ্তি। তো আমরা এখন লিখি মেশিন মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় 1,95,000 টাকা, 1,95,000 টাকা। আচ্ছা, যেহেতু 1,95,000 টাকা আমি হাতে পাইছি, এটাই আমাদের অ্যান্সার। তো আমরা এখন ডিরেক্ট এখানে অ্যান্সার বসিয়ে দিব, এখানে আর কোনো কাজ নাই। আচ্ছা, 1,95,000 টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের একটা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, দুইটা অ্যান্সার চাইছে না, মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আমরা পেয়ে গেছি 1,95,000 টাকা। তো আমরা এটা যোগ করে দিই। আমি আবারও বলতেছি যে যেহেতু মেশিনটা বিক্রি করে আমি 1,95,000 টাকা হাতে পাইছি, তার মানে পুরো টাকাটাই কি আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি হবে। এরপরে এরপরে আমাদের, এখন যেহেতু এটা আমাদের অ্যান্সার, তো আমরা যেটা না দিলাম, এরপরে আমাদের পরের অ্যান্সার বের করবো, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তো মূলধন জাতীয় মূলধন জাতীয় আয়, এবার আমরা টাইটেল দিয়ে নিলাম মূলধন জাতীয় আয়। এইবার হচ্ছে আমাদের কথা, এখন এই যে মেশিনটা আমি 1,95,000 টাকায় বিক্রি করছি, এই 1,95,000 টাকা পুরাটাই তো আমার জন্য আয় না বা লাভ না, তাই না? এর মধ্যে এই মেশিনের পিছনে তো আমার কিছু খরচও আছে, সেই খরচগুলা আগে আমাদের লিখতে হবে। তো প্রথমে আমি আগে মেশিনটা বিক্রি করে কত টাকা পাইছি সেটা লিখি, মানে বিক্রি করে হাতে পাইছি কত টাকা। মেশিন বিক্রয় 1,95,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এইটার সাথে তোমরা এটা গোলাই ফেলবা না, এটা হচ্ছে আমার একটা অ্যান্সার হওয়ার কারণে কিন্তু আমরা এটা এখানে কি করছি, যে টেনে দিচ্ছি, তাই না? তো এইটার সাথে কোনো রিলেটেড নাই। আমরা এখন নতুন একটা অ্যান্সার বের করতেছি, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়, যেটা শুরু হবে এখান থেকে, ঠিক আছে। অনেক বাচ্চারা হচ্ছে এখানে 1,95,000, এখানে 1,95,000, তখন ওরা গোলাই ফেলে। এটা আলাদা একটা অ্যান্সার, যে টেনে দেওয়া মানে এটা আর কাজ শেষ। আমরা এখন এখান থেকে শুরু করবো। তো 1,95,000 মেশিন বিক্রি করে আমরা পাইছি, ঠিক আছে। এবার এই মেশিন যে বিক্রি করছে 1,95,000 টাকা, এই মেশিনের পিছনে আমার যে খরচ আছে, সেই খরচ কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বাদ মেশিনের ক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা, মেশিনের ক্রয় মূল্যর মধ্যে কি আছে, আহ এখানে প্রথমে আছে হচ্ছে মেশিন ক্রয়, তাই না? মেশিন মেশিন ক্রয় মেশিন ক্রয় হচ্ছে আমার 1,60,000 টাকা, 1,60,000 টাকা। এরপরে এই মেশিনের পিছনে আমার আর কি কি খরচ আছে, মেশিনের বহন খরচ, আমি এগুলো এখানে কেন লিখতেছি, কারণ এগুলো হচ্ছে আমার মেশিনের পিছনের খরচ। তাহলে বহন খরচ মেশিনের বহন খরচ হচ্ছে 7,500 টাকা। আচ্ছা, গেল। এরপরে সংস্থাপন ব্যয় 15,000 টাকা। আচ্ছা, সংস্থাপন ব্যয় হচ্ছে কি 15,000 টাকা। দেখো, এই তিনটাই খরচই কিন্তু আমার মেশিনের পিছনে আছে, তাই না? তো এই তিনটা খরচ আমি লিখলাম, লিখে এবার আমরা এটা যোগ করি। এটা যোগ করলে হয় হচ্ছে 1,60,000, 7,500, 15,000। আচ্ছা, 1,82,500 টাকা, এইটা হচ্ছে আমার মেশিনের পেছনের খরচ। আর এই
এখন এই বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য থেকে এই যে যে বের হলো মেশিনের ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। মানে আয় থেকে, এটা তো মেশিনের পিছনে আমার আয়, আয় থেকে আমার কি করতে হবে, মেশিনের পিছনে ব্যয়টা আমাকে বাদ দিতে হবে। তাহলে হচ্ছে আমরা কি পাবো, মেশিনের উপর যে আমাদের যেটা লাভ হয়েছে সেই লাভটা পাবো। তাহলে আমরা এখন আয় থেকে এই ব্যয়টা বাদ দিচ্ছি। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর এটা হয় হচ্ছে 1,95,000 মাইনাস 1,82,500, হয় হচ্ছে 1 লক্ষ, সরি 12,500, 12,500, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা যেহেতু আমাদের আরেকটা অ্যান্সার, এবার আমরা কি করব, এটা লাস্টে দিয়ে যে টেনে দিব। তাহলে দেখো হয়ে গেল আমাদের আহ, গ নম্বর দুইটা অ্যান্সার। তো আমি আরেকবার বলি, যেহেতু মূলধন জাতীয় প্রাপ্তি আর আয় চাইছে, তো আমরা প্রথমে দুইটা টাইটেল দিয়ে নিচ্ছি। এরপরে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে মেশিন বিক্রি করে পুরো টাকাটাই হচ্ছে আমার জন্য প্রাপ্তি, কারণ পুরো টাকাটাই আমি হাতে পাইছি। আর যখন আয় বলবে, আয় মানে হচ্ছে আমার এই মেশিনের লাভটা কত হয়েছে। তাহলে প্রথমে আমি মেশিন বিক্রি করে যত টাকা পাইছি সেই টাকাটা লিখছি, লেখার পরে এই মেশিনের পিছনে আমার কি কি খরচ হয়েছে সেই খরচগুলা এই বিক্রয় মূল্য থেকে বাদ দিছি। তার মানে 1,95,000 থেকে 1,82,500 বাদ দেওয়ার পর যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 12,500। তো এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়ের পরিমাণ। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।